নির্বাচনে প্রার্থী হতে পারবে না ফেরারি আসামিরা, ইসির প্রস্তাব আইন মন্ত্রণালয়ে। বিতর্কিত কর্মকর্তাদের রাখা হবে না নির্বাচনী দায়িত্বে, জনপ্রশাসন সচিবের তথ্য। সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচন, আপিল বিভাগের রায়। ভোট বানচালের নীল নকশা চলছে, বৈষম্য বিরোধীদের অভিযোগ। 3 দিন নয়, শুধু ভোটের দিনই ছুটি। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ, চীন ও আসিয়ান দেশগুলোর সমন্বয় সম্মেলনের প্রস্তাব দিল এপিএইচআর। অন্তর্বর্তী সরকারের আমলে বিনিয়োগে আগ্রহী নয় কেউ, আমির খসরুর মন্তব্য। দুঃশাসনের পতনের পর হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মানুষ, বললেন মঈন খান। রাজনৈতিক উস্কানিতে আক্রমণের শিকার হয় নারীরা, অভিযোগ নারী নেত্রী ও বিশিষ্টজনের। নারী বিদ্বেষীদের আগামী নির্বাচনে বর্জনের আহ্বান। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আদালত ঘোষিত ফেরারি আসামি নির্বাচনে অংশ নিতে পারবে না, এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। এছাড়া না ভোট শুধু একক প্রার্থীর আসনে কার্যকর করা ও ফলাফল বাতিলে নির্বাচন কমিশনের ক্ষমতা পুনর্বহালের প্রস্তাবও করেছে কমিশন। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য রাখার বিধান আরপিওতে সংযোজনের সুপারিশ ছিল নির্বাচন সংস্কার কমিশনের। তবে সংস্কার কমিশনের সেই প্রস্তাবের সাথে প্রথমে দ্বিমত করলেও মঙ্গলবার তা চূড়ান্ত করার প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে এই সংক্রান্ত ব্রিফিং করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, আরপিওর 12 ধারার বেশ কিছু সংশোধনী প্রস্তাব করা হয়েছে। আরপিওতেই একটা প্রভিশন দেওয়া আছে 12 ধারার মধ্যে, যে কারা কারা অযোগ্য হবেন। তার মধ্যে একটা হচ্ছে, তিনি যদি কোনো আদালত দ্বারা কনভিক্টেড হন, সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, তো অভিযুক্ত হলে পারেই যে তাকে করা যাবে, এটাই আরপিওর এই প্রভিশনে। সো আমরা উই হ্যাভ লেফট ইট টু দি সংস্কার কমিশন। ওখানে যদি রাজনৈতিক মতক্য হয় এটার উপর, তখন দেখা যাবে। বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে আইনগুলো আপনার পরিবর্ধন সংশোধন হয়ে থাকে। সমসাময়িক বাস্তবতায় আমাদের কাছে মনে হচ্ছে না এটা যৌক্তিক। যদি ভবিষ্যতে দেখা যায় যে না, এটার মিসইউজ হচ্ছে, তখন আমাদেরকে আবার রিভিউ করতে হবে। এ সময় তিনি জানান, হলফনামায় ভুল তথ্য দিলে নির্বাচনের পরও প্রার্থিতা বাতিল করার বিধান ফিরিয়ে আনার প্রস্তাব সহ কেন্দ্রের ভোট বন্ধ বা স্থগিত করার সম্পূর্ণ ক্ষমতা প্রিজাইডিং অফিসারকে দেয়া ও না ভোটের বিধান ফিরিয়ে আনার প্রস্তাবও করেছে কমিশন। একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না, তাকে না এর বিপক্ষে ভোট করতে হবে। এবং দ্বিতীয়বারও যদি গিয়ে দেখা যায় তফসিল করে নতুনভাবে ঘোষণা করার পরে আবারও একই প্রার্থী হচ্ছে, তখন আর না ভোট হবে না। কিন্তু একবার অন্ততপক্ষে না ভোটের সাথে সিঙ্গেল প্রার্থীকে করতে হবে, কন্টেস্ট করতে হবে। এবং সেই ইয়েতে যদি যিনি ব্যক্তি প্রার্থী তিনি না এর চেয়ে বেশি ভোট পেয়ে যান, তাহলে তো নির্বাচিত হয়ে গেলেন। আর যদি না কোনো কারণে বেশি ভোট পায়, তাহলে পুনঃতফসিল হবে। সেই পুনঃতফসিলে গিয়েও যদি আবারও দেখা যায় যে একমাত্র প্রার্থী আছে, তাহলে আর ইলেকশন হবে না, একবার অন্তত হবে। এছাড়া জোটবদ্ধ নির্বাচন করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীক ব্যবহার করা ও কোনো আসনে ভোট সংখ্যা সমান হলে লটারির মাধ্যমে প্রার্থীর বিজয় ঘোষণা করার বিধান পরিবর্তন করে ওই আসনে পুনরায় নির্বাচন আয়োজন সহ নির্বাচনের সময় পুলিশের সাথে সেনা, নৌ ও বিমান বাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকার বিধান যুক্ত করে আরপিও পরিবর্তন ও সংশোধনের প্রস্তাব করেছে কমিশন। এর মধ্যে যেন ভোট অনুষ্ঠান করতে পারে। মুবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিগত 3টি জাতীয় নির্বাচনে জড়িত বিতর্কিত কোনো কর্মকর্তাকে এবার নির্বাচনী দায়িত্বে রাখা হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। মাঠ পর্যায়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পেলে তাকে প্রত্যাহার করে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে এএসআই নিয়োগ বিধি সংশোধন বিষয়ক বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, আগামী নির্বাচন একটি রোল মডেল নির্বাচন হোক, সেটাই সবাই চায়। অন্তর্বর্তী সরকার সেই চেষ্টাই করছে। এ সময় পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে 4000 এএসআই নিয়োগ দেবে সরকার। এর মধ্যে সরাসরি নিয়োগ দেওয়া হবে 2000, বাকি 2000 এএসআই নিয়োগ দেওয়া হবে পদোন্নতির মাধ্যমে। জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন পদের নিয়োগে লটারি পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত নাকচ করেছে জনপ্রশাসন সচিব। পোস্টিং হয়নি, এখনো হচ্ছে না, হবে না।
এখন হলো কমপ্লেনের এগেনস্টে আমাদের ফিট লিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। মাঝে দেখছেন কিছু হয়েছে, আরও সামনে হবে। এই সময় অন্য অনেক বাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে টু মেনটেন দি ল অ্যান্ড অর্ডার। যে ইলেকশনের সময় যে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে, আপনারা জানেন হোমওয়ার্ক ভালো থাকলে সেখানে যে দিনটাকে কেন্দ্র করে কাজটা করা হচ্ছে সেই দিনটা ভালো হবে। 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। তো সেই প্রক্রিয়ায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে এসেছিলাম। ওই বিধিটা যেটা তৈরি হচ্ছে ওইখানে মাইনর কিছু সংশোধনী দরকার ছিল, তো আমরা সেটা করে দিচ্ছেন, যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হলো। 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ আপিল বিভাগেও স্থগিত হওয়ায় ডাকসু নির্বাচন নিয়ে আইনি জটিলতা কাটল। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ডাকসু নির্বাচন নিয়ে আইনি জটিলতা শুরু হয় শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে করা একটি রিট আবেদনকে ঘিরে। ফরহাদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পদে ছিলেন দাবি করে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি করেন অপরাজয় 71, অদম্য 24 মনোনীত মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক BM ফাহমিদ আলম। প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিকালে 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে হাইকোর্ট। এর 45 মিনিটের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের এই আদেশ চেম্বার আদালতে স্থগিত হয়। বুধবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে হাইকোর্টের দেয়া আদেশটি স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি শুরু হয়। রিটকারীর আইনজীবী আদালতকে বলেন, ডাকসু নির্বাচন স্থগিত করার কোনো আবেদন তারা করেননি। সাবমিশনের প্রথমেই এটা আমি বলেছিলাম যে ডাকসুর ইলেকশন স্থগিত হবে, এটা আমরা চাইনি। শুধুমাত্র একটাই বিষয়, SM ফরহাদ ও বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে যে কেউ যেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্বাচনে অংশ নিতে পারে। পরে 30 অক্টোবর পর্যন্ত হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত ঘোষণা করে আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগ যে ডাকসু নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন, এটি অনারেবল জাজ ইন চেম্বার স্টে করে দিয়েছিলেন। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন। বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন এবং আদালতের কাছে আমরা আবেদন করেছি এইগুলো বিষয়গুলো মোটামুটি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এবং রিট পিটিশনটাই রক্ষণীয় না, এখানে রুলই ইস্যু হয় না। ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনটির পরবর্তী শুনানি 30 অক্টোবর। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন বানচালের নীল নকশার ছক এঁকেছে ডাকসু নির্বাচন কমিশন, এমন অভিযোগ বৈষম্য বিরোধী গণতান্ত্রিক ছাত্র সংসদের। আর শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ভোটের দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। এদিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হুমকি দিয়ে আপত্তিকর স্ট্যাটাসের জন্য শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ঘিরে চলছে প্রার্থীদের প্রচারণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে ভোটারদের সমর্থন চাওয়ার পাশাপাশি প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ছাত্রদল, ছাত্র শিবির, বাম জোট, স্বতন্ত্র শিক্ষার্থী জোটের প্রার্থীরাও প্রচারণায় অংশ নেন। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে চিফ রিটার্নিং অফিসার ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে সিনেট ভবনে বৈঠক করে ছাত্রদলের প্রার্থীরা। ডাকসু নির্বাচন 2025 সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম আর কি। এদিকে ভোট কেন্দ্রে পুনর্বিন্যাস করা সহ বেশ কয়েকটি দাবিতে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংবাদ সম্মেলন করে আরও কয়েকটি প্যানেল। 9 তারিখে নির্বাচন, 10 তারিখে তারা বিশ্ববিদ্যালয় বন্ধ রেখেছেন। পুরো একটা সপ্তাহে শুধুমাত্র একদিন ক্লাস, যার কারণে আমরা দেখতে পেয়েছি প্রথম বর্ষের শিক্ষার্থী যারা আছেন অনেক ভোটারই বাড়িতে চলে গেছেন। একটা পরীক্ষার হল, তার 2টা গেটে প্রবেশ করা যায়, তো সেই বিল্ডিংয়ে 3টা হলকে দেওয়া হয়েছে। তো সেই 3টা হল কোনোভাবে এটা ফিজিবল না সেখানে ঠিকঠাকভাবে ভোট দেওয়া। কেউ প্ল্যান ষড়যন্ত্র করতে পারে,
কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বতঃস্ফূর্ত শিক্ষার্থীদের যে রেসপন্স আমরা গতকাল এবং পরশু দেখেছি, যে রিয়াকশন দেখেছি, এই রিয়াকশন কিন্তু তৈরি করতে হয় না, এই রিয়াকশন অটো থাকবে। কারণ ডাকসু সবার আত্মার সাথে মিশে গেছে শিক্ষার্থীদের। ডাকসু যদি আপনি না দিতে চান, বানচাল করতে চান, আপনার অস্তিত্ব থাকবে না এখানে। ডাকসু হতে হবে, ষড়যন্ত্র করে কেউ পারবে না। ডাকসু টাইমলি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই সমন্বিতভাবে একটা ব্যাপারে একমত, ডাকসু টাইমলি হতে হবে। চিফ নির্বাচন কর্মকর্তা জানালেন, ভোট কেন্দ্রে বুথ সংখ্যা ভোট গ্রহণের সময় বাড়ানো হচ্ছে, কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় থাকবে। ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা হচ্ছে, চরিত্রহননের চেষ্টা চলতেছে। এই বিষয়ে আমরা আজকে কঠোরভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েছি। 8টা কেন্দ্রে 500টা বুথ হবে, সেখানে আমরা বাড়িয়ে 710টা করেছি। আমরা প্রতি ভোটারের জন্য 8 মিনিট সময় রেখেছি, 1 ঘন্টা সময় বাড়িয়েছি ভোটিং টাইম। 8টা থেকে বিরতিহীনভাবে 4টা পর্যন্ত ভোটিং চলবে। তার যে অপরাধ সেটি সে স্বীকার করেছে, আমাদের যে তদন্ত কমিটি সেখানেও স্বীকার করেছে। তো সেটি তো সেলে যাবে, আমাদের নারী নির্যাতন প্রতিরোধ যে সেল আছে সেলে যাবে। সেখান থেকেও রিপোর্ট আসার পরে সিন্ডিকেটে নিশ্চয়ই পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে এখন 6 মাসের জন্য তাকে ইমিডিয়েটলি তাকে বহিষ্কার করা হয়েছে। 7 সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোকে সম্পৃক্ত করে রোহিঙ্গা সংকট সমাধানে একটি আন্তর্জাতিক সম্মেলন করার প্রস্তাব দিয়েছে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সাবেক ও বর্তমান আইন প্রণেতাদের প্ল্যাটফর্ম আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস APHR। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে APHR এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে এই প্রস্তাব দেন। APHR এর সহ সভাপতি ও মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য চার্লস সান্তিয়াগো বলেছেন, রোহিঙ্গাদের জন্য তহবিল গঠনে আসিয়ান নেতৃত্বাধীন প্রচেষ্টার পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান, বাংলাদেশ, চীন ত্রিপক্ষীয় উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্মেলন করা উচিত। এ সময় রোহিঙ্গার সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। একই সাথে বাংলাদেশকে এই আঞ্চলিক সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ আসিয়ানের খাতভিত্তিক সংলাপের সহযোগী হতে চাইলেও আসিয়ানের অংশ না হওয়াতে রোহিঙ্গা ইস্যুটি আসিয়ানের আলোচনায় উঠানো যাচ্ছে না। অথচ এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সংকট সমাধান করা প্রয়োজন। বাংলাদেশের কারখানাগুলোর উন্নত কাজের পরিবেশের প্রশংসা করেছেন শ্রম বিষয়ক জাপানি সংসদীয় প্রতিনিধি দল। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শুভেচ্ছা সাক্ষাতে এই প্রশংসা করেন তারা। এ সময় জাপানের সাংবিধানিক গণতান্ত্রিক দলের মহাসচিব এবং হাউস অব কাউন্সিলর্সের সদস্য মিচিহিরো ইশিবাশি বলেন, বাংলাদেশের শ্রমিক পরিবেশ উন্নত হয়েছে, এটা অবশ্যই স্বীকার করতে হবে, তবে আরও অগ্রগতির এখনও সুযোগ রয়েছে। এ সময় ইশিবাশি ইপিজেড এর ভেতরে ও বাইরের কারখানাগুলোতে তাদের পরিদর্শনের অভিজ্ঞতাও শেয়ার করেন। তিনি জানান, জাপানি কোম্পানিগুলো বাংলাদেশের অবকাঠামো এবং অন্যান্য খাতে আরও বেশি বিনিয়োগ করবে। এ সময় প্রধান উপদেষ্টা জাপানকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবেও উল্লেখ করেন এবং দেশটির সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। মহেশখালী মাতারবাড়িতে নতুন শহরের জন্ম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার সদস্যদের বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেন। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মহেশখালী মাতারবাড়ি প্রকল্পের উপর একটি প্রেজেন্টেশন দেন। মিডার আগামী 4 মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন তিনি। আশিক চৌধুরী জানান, প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় 25 লাখ লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে এবং জিডিপিতে $150 বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে। বৈঠকে গভীর সমুদ্র নিয়ে গবেষণার উপর জোর দেন প্রধান উপদেষ্টা। মহেশখালী অঞ্চলে একটি আন্তর্জাতিক মানের ট্রেনিং ফ্যাসিলিটি গড়ে তোলার কথাও বলেন তিনি। পরে ফরেন সার্ভিস একাডেমিতে মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মাস্টার প্ল্যানের বিস্তারিত তুলে ধরেন। ইপিজেডের শ্রমিক নিহতের ঘটনাকেও দুঃখজনক উল্লেখ করেন আশিক চৌধুরী। তিনি বলেন, এরকম ঘটনা বিদেশি বিনিয়োগের গতি স্লথ করতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 17তম কারামুক্তি দিবস আজ। 111 সরকার ষড়যন্ত্রমূলকভাবে সে সময় তারেক রহমানকে গ্রেফতার করে। দেশি বিদেশি ষড়যন্ত্রে 2007 সালের 7 মার্চ
ভোররাতে তারেক রহমানকে কোনো অভিযোগ ছাড়াই বাসা থেকে গ্রেফতার করা হয়। দিনের পর দিন রিমান্ডে নির্যাতন ও টানা 554 দিন কারাবাসের পর সাজানো সবকটি মামলায় আদালত থেকে জামিন পান তারেক রহমান। 2008 সালের 3 সেপ্টেম্বর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মুক্তি পান। পরে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। সেখানেই 17 বছর থেকে বিএনপির মতো বৃহত্তম দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। অন্তর্বর্তী সরকার থাকায় কেউ বিনিয়োগ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন ঘোষণার পর থেকে ব্যবসায়ীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের কোনো ভবিষ্যৎ থাকবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাজধানীর গুলশানের একটি হোটেলে জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই। বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করার কথা আবারও জানান তিনি। সরকারি কর্মকর্তারা কাজ করতে পারতেছে না, আইন শৃঙ্খলা নাই, ব্যবসা বাণিজ্য নাই, যে ব্যবসার কথা বলে গেলেন উনি, দেশে কোনো ব্যবসা বাণিজ্য নাই, মিল ফ্যাক্টরি নতুন বিনিয়োগ হচ্ছে না। কারণ করবে না তো, এটা তো সম্ভব না। এই যে মানুষ যে বিনিয়োগ করে, টাকা তো শুধু না, আমার শ্রমের একটা বিনিয়োগ আছে, হ্যাঁ, আমার সময়ের একটা বিনিয়োগ আছে। তো সে যে সে কাজটা করবে, করার জন্য তার তো শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম একটা প্রজেকশন আছে। এখন তো সেটা নাই। ইন্টেরিয়াম মানে তো ইন্টেরিয়াম ভাই, তো বুঝতে হবে তো, ইন্টেরিয়াম মানে ইন্টেরিয়াম। এই অবস্থায় কেউ এখানে সিদ্ধান্ত কেন নেবে? এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেলই বিজয়ী হবে বলে আশাবাদী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পিআর পদ্ধতিতে নির্বাচনের সমালোচনা করেন তিনি। যে ভোটাধিকার শেখ হাসিনা 16 বছর কেড়ে নিয়েছে, আমরা সেই ভোটটা দিতে চাই। এটা অবাধ সুষ্ঠু নির্বাচনে আমাদের ভোট 16 বছর কেড়ে নেওয়া হয়েছিল। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোটাররা তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালিতেও যোগ দেন রুহুল কবির রিজভী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল। তাদের স্লোগান ছিল, আমার ভোট আমি দেব, দিনের ভোট রাতে দেব। নরসিংদীর পলাশ উপজেলার মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। ছাত্র জনতার আন্দোলনে দুঃশাসনের পতনের পর হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মানুষ। এর আগে পলাশ উপজেলার প্রেস ক্লাবে নবগঠিত কার্যালয় উদ্বোধন করে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। 2018 সালে আওয়ামী লীগের সেই স্লোগান পরিবর্তন হয়ে কি হলো? তারা বলল, আমার ভোট আমি দিব, দিনের ভোট। আজকে বাংলাদেশের এই ক্রান্তিকালে যখন আমরা আওয়ামী লীগের স্বৈরাচার থেকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে পুনরায় গণতন্ত্রে আমরা রূপান্তরিত হচ্ছি, তখন সেই সময় আমাদের মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশে গণতন্ত্রে বিশ্বাস করি। রাজনৈতিক উস্কানিতে নারীরা সব ক্ষেত্রেই আক্রমণের শিকার হয় বলে অভিযোগ করেছেন নারী নেত্রী ও বিশিষ্টজনেরা। তারা বলেন, নারীদের অধিকার নিশ্চিতে নারী বিদ্বেষী রাজনৈতিক দল বা প্রার্থীকে আগামী নির্বাচনে বর্জন করতে হবে। আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। আসমা আক্তার নুপুরের প্রতিবেদন। মঙ্গলবার সকালে রাজধানীর সিডআপ মিলনায়তনে আন্তর্জাতিক সিডিও দিবস উপলক্ষে সংসদে নারীর কার্যকর ও ফলপ্রসূ প্রতিনিধিত্ব, সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে সামাজিক প্রতিরোধ কমিটি। এতে যোগ দেন বিভিন্ন নারী অধিকার কর্মী, সংগঠন ও রাজনৈতিক নেতারা।
বক্তারা বলেন, পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা থেকে বের হতে পারছে না রাষ্ট্র ব্যবস্থা। রাজনৈতিক রোষানলে নারীরা হয়রানিও হয় সব ক্ষেত্রে। গত 1 বছরে আমাদের নারী বিদ্বেষ আরো বৃদ্ধি পেয়েছে। নারীর উপরে নারীর খুব সংগঠিত পরিকল্পিতভাবে আমার মুক্ত সংস্কৃতি চর্চা থেকে শুরু করে যেখানে নারীর অংশগ্রহণ আছে সেগুলো আক্রমণের শিকার হয়েছে। নারীদের অধিকার নিশ্চিত করতে নারী ভোটারদের শক্ত অবস্থান জরুরি, আর নারী বিদ্বেষীদের বর্জন করতে হবে বলে মন্তব্য করেন তারা। নারী 3টা আসনে ইলেকশন করবে কিংবা 2টা আসনে ইলেকশন করবে, অথচ নামের সাথে সংরক্ষিত থাকবে। কেন নামের সাথে সংরক্ষিত থাকবে? কোনো পুরুষের নামের সাথে তো সংরক্ষিত থাকে না। তাহলে পুরুষেরও এই ব্যবস্থা করা হোক যে পুরুষও 2টা জায়গায় ইলেকশন করবে। পুরুষ মাঝে মাঝে বলে, ইস আমি কেন নারী হলাম না, তাহলে তো আমি সংরক্ষিত কোটায় একটা এমপি হতে পারতাম। আসলে সময় এখন অনেকের জন্য প্রতিকূল না, তার মধ্যে বিশেষ করে নারীদের জন্য এটা খুবই ক্ষোভের কথা, দুঃখের কথা। এই কারণে কারণ এইবারও যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে নারীরা বিশেষ করে একেবারে কিশোর তরুণীরা যে অভূতপূর্ব ভূমিকা রেখেছে, অতীতে এরকম ভূমিকা রেখেছে কিনা এটা দেখার ব্যাপার। নারী অধিকার বাস্তবায়ন না হওয়ার পেছনে রাষ্ট্রীয় অবহেলাকে দায়ী করে বক্তারা বলেন, নারীদের বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা অতীতে যেটা দেখেছি যে সরাসরি সংরক্ষিত আসনগুলোতে বিভিন্ন দল কর্তৃক মনোনীত হয়ে আসেন, তার ফলে সেখানে কিন্তু তাদের অধিকার বোধটা একটু কম থাকে। কিন্তু এই আসনগুলোতে যদি সরাসরি নির্বাচন হয় তাহলে তাদের একটা দায়বদ্ধতা থাকবে এলাকার নারী পুরুষ সকলের কাছে, এবং এভাবে তারা ধীরে ধীরে তাদের নির্বাচনী এলাকা গড়ে তুলতে পারবেন। দলীয়ভাবে প্রতিযোগিতায় যেতে হবে না। নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো জরুরি বলে মনে করেন বক্তারা। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। আমাদের দাবিগুলি আপনাদের। অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করলেন ট্রাইব্যুনালে একসময় জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী মাহবুবুল আলম হাওলাদার। তিনি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার একজন মুক্তিযোদ্ধা কমান্ডার। তার দাবি, নির্যাতন করে ও প্রাণনাশের হুমকি দিয়ে তাকে সে সময় মামলা করতে বাধ্য করা হয়েছিল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ দাখিল করেন তিনি। দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় 3 আসামিকে এখানে সাক্ষী করা হয়েছে। তারা বলেছেন, দলীয় ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেই তাদেরকে সে সময় মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এখন বিবেকের তাড়না থেকে মুক্তি পেতে এবং সত্য ঘটনা উন্মোচন করতেই তারা এই অভিযোগ দাখিল করেছেন। গোলাপবাগের সেই সেফ হোমে তাকে দীর্ঘদিন রেখে তাকে পুড়িয়ে বুঝিয়ে জীবননাশের হুমকি দিয়ে পিস্তল ঠেকিয়ে তাকে বাধ্য করে সাক্ষ্য দিতে, এবং অন্য 2 জন সাক্ষী আজকে যারা এখানে আপনাদের সামনে উপস্থিত আছেন, PW6 এবং PW7 হিসেবে তাদেরকেও একইভাবে গান পয়েন্টে রেখে তাদেরকে সাক্ষ্য দিতে বাধ্য করে। তাদের হুমকিতে, তাদের আমারে মারার হুমকি, বিভিন্ন হুমকির কারণে শেষ পর্যন্ত আমি এই মামলায় স্বাক্ষর দিতে বাধ্য হই, পরিবারের তাগিদে, আমার জীবনের তাগিদে। ইউনিয়ন ব্যাংক থেকে 28,000 কোটি টাকা এসালম গ্রুপ নিয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান ফরিদউদ্দিন আহমেদ। জানান, খেলাপি ঋণের কারণে ইউনিয়ন ব্যাংকের আর সক্ষমতা নেই, তাই কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে না নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য জানিয়েছেন তিনি। ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান জানান, 92% টাকা দুর্নীতির মাধ্যমে এসালমের কাছে চলে গেছে। যাদের নামে ঋণ নেওয়া হয়েছে তাদের আর খুঁজে পাওয়া যায় না। ইউনিয়ন ব্যাংকে 26,000 কোটি টাকা আমানত আছে জানিয়ে ফরিদউদ্দিন আহমেদ বলেন, যেন আমানতকারীরা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে গুরুত্ব দেওয়া হবে। আমরা খুবই অসুবিধার ভিতরে আছি, কারণ সবসময় ডিপোজিটাররা তাদের টাকা নেওয়ার জন্য আসে। আমরা তাদেরকে সবসময় অনার করতে পারছি না। তা এমত অবস্থায় গভর্নর মহোদয় সর্বশেষ যে কথা বলছেন যে আপনাদের ভিউ আমরা পেলাম, এবং KPM যে লিখিত রিপোর্ট এখানে আছে, এর ভিত্তিতে আমরা ফার্দার আলাপ আলোচনা করে যে পন্থাটা সঠিক হয়, সহজ হয়, দুর্বিষহ না হয়, সময় সাপেক্ষ না হয়, এরকম একটা উপযুক্ত ব্যবস্থা ইনশাল্লাহ আমরা গ্রহণ। আরও কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে ফরিদপুরের সদরপুরে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। তার নেতৃত্বে র্যালিটি সদরপুর পোস্ট অফিসের মোড় থেকে বের হয়ে প্রধান সড়ক ঘুরে স্টেডিয়ামের সামনে গিয়ে সমাবেশ হয়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটের পৌর শহরের ডিএস মাদ্রাসা ময়দানে মিছিল করেছে উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠন। এর আগে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজংয়ে শোভাযাত্রা বের করে উপজেলা বিএনপি। শোভাযাত্রাটি ঘোড়দৌড় বাজার লৌহজং উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। এতে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে র্যালিটি বামুনসুর মাঠ থেকে বের হয়ে নেক্রোজবাগ মাঠে গিয়ে শেষ হয়। বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয় এতে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান মনির। খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ গেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পৌর বিএনপির সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা সহ অন্যরা। সশস্ত্র বাহিনী বিভাগ ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির যৌথ ব্যবস্থাপনায় সেমিনার হয়েছে MIST-তে জেনারেল মোস্তাফিজ মাল্টিপারপাস হলে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। বিশেষ অতিথি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এছাড়াও সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা, মিডিয়া ব্যক্তিত্ব এবং MIST, BUP, মেরিটাইম ইউনিভার্সিটি, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ও শিক্ষার্থীরা অংশ নেন এতে। দ্য ওয়েস্ট ইন ঢাকা উদযাপন করছে গুরমে কাবাব ফেস্ট বৈশ্বিক কাবাব স্বাদের উৎসব। এই আয়োজনে সহযোগিতা করেছে ব্যাংক এশিয়া PLC। এটি এমন এক অনন্য রন্ধন উৎসব যেখানে তুলে ধরা হয়েছে বিশ্বের নানা প্রান্তের কাবাবের ঐতিহ্যবাহী স্বাদ ও শিল্পকৌশল। দ্য ওয়েস্ট ইন ঢাকা উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আরব রিপাবলিক অব ইজিপ্টের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ওমর ফাহমি। নরসিংদী জেলার বেলাবো উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। বক্তব্য রাখেন স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইসলাম উদ্দিন। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গোপালগঞ্জের বলাকৈর গ্রামের পদ্মবিল জুড়ে ফুটেছে জলের রানী পদ্মফুল। সবুজ পাতার উপর গোলাপি ফুল দারুণ শোভা ছড়াচ্ছে। অপরূপ সৌন্দর্যে টানে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় মুখর বিল এলাকা। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ কুমার সাহার পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। জলাভূমি ও বিল বেষ্টিত গোপালগঞ্জ জেলা পদ্মবিল হিসেবে বেশ পরিচিতি পেয়েছে সদর উপজেলার বলাকৈর বিল। জেলা সদর থেকে মাত্র 14 কিলোমিটার উত্তর পূর্ব দিকে মনোরম এই বিলের অবস্থান। বর্ষাকালে প্রাকৃতিকভাবেই এখানে লালচে গোলাপি রঙের অসংখ্য পদ্মফুল ফোটে। বর্ণিল সৌন্দর্য ছড়িয়ে পড়ে বিল জুড়ে। প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকেও ছুটে যান দর্শনার্থীরা। ভোর থেকে শুরু হয় বিভিন্ন বয়সের মানুষের কোলাহল। নৌকায় চড়ে নৈসর্গিক এই দৃশ্য অবলোকন করেন অনেকে, কেউ বা ধরে রাখেন ক্যামেরায়। গোপালগঞ্জ এমনিতে ছোট একটা জেলা, তো ঘোরার তেমন কোনো জায়গা নেই। বলাকৈর পদ্মবিল এটা অনেক সুন্দর। প্রতি বছরের মতো এবছরও এখানে ঘুরতে এসেছি। এখানকার ওয়েদারটা অনেক সুন্দর। দাদু, মা, বোন সবাই মিলে এসে খুবই ভালো লাগছে। কালারের ফুল দেখে আমার খুব ভালো লেগেছে। বর্ষায় নৌকা চালিয়ে ও পদ্মফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন বিল এলাকার কর্মহীন শ্রমজীবী মানুষ। বছরে 3 মাস পদ্মফুল থাকে প্রচুর পরিমাণে। এই সময় আমাদের এই অঞ্চলের যারা কর্মঠ মানুষ খেটে খায়, তাদের কাজকর্ম থাকে না। তারা এই নৌকো বেয়ে এবং পর্যটকদের আনন্দ দিয়ে তারা একটা বাড়তি পয়সা আয় করে।
পদ্মবিলে ওয়াচ টাওয়ার নির্মাণ সহ দর্শনার্থীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন গোপালগঞ্জ থেকে আমরা ইতিমধ্যে কয়েকটি উদ্যোগ নিয়েছি। দূর থেকে আসা যাত্রীরা যেন তারা রেস্ট নিতে পারেন, তাদের নিরাপত্তার জন্যও আমরা এখানে গ্রাম পুলিশ সহ বিভিন্ন ব্যবস্থাপনা নিয়েছি। অপার সৌন্দর্যের ডালি সাজিয়ে ভ্রমণ পিপাসুদের জন্য অপেক্ষায় গোপালগঞ্জের এই পদ্মবিল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নির্বাচনে প্রার্থী হতে পারবেন না ফেরারি আসামি, ইসির প্রস্তাব আইন মন্ত্রণালয়ে। বিতর্কিত কর্মকর্তাদের রাখা হবে না নির্বাচনী দায়িত্বে, জনপ্রশাসন সচিবের তথ্য। সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচন, আপিল বিভাগের রায়। ভোট বানচালের নীল নকশা চলছে, বৈষম্য নারী বিরোধীদের অভিযোগ। 3 দিন নয়, শুধু ভোটের দিনই ছুটি। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ, চীন ও আসিয়ান দেশগুলোর সমন্বয়ে সম্মেলনের প্রস্তাব দিল APHR। অন্তর্বর্তী সরকারের আমলে বিনিয়োগে আগ্রহী নয় কেউ, আমির খসরুর মন্তব্য। দুঃশাসনের পতনের পর হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মানুষ, বললেন মঈন খান। রাজনৈতিক উস্কানিতে আক্রমণের শিকার হয় নারীরা, অভিযোগ নারী নেত্রী ও বিশিষ্টজনদের। নারী বিদ্বেষীদের আগামী নির্বাচনে বর্জনের আহ্বান। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ, শুভরাত্রি।